আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ফার্স্ট এইড বক্স থাকে। সেখানে থাকে একটা হয়তো ডেটল বা স্যাভলন, তুলা, গজ, ব্যান্ডেড, কাঁচি কিংবা একটা প্যারাসিটামল কিছু বা কিছু প্রয়োজনীয় ওষুধ। কেন রাখি আমরা? হঠাৎ হয়তো কোথাও কেটে ছিঁড়ে গেছে কিংবা একটু পুড়ে গেল, সেখানে যাতে সাথে সাথে লাগানো যায়, কিংবা হঠাৎ করে একটু জ্বর এসে গেছে, একটা প্যারাসিটামল হয়তো সেখান থেকে খেয়ে নিলাম। কিন্তু মনের জন্য হঠাৎ মনটা হয়তো কোনো কারণে একটু ভালনারেবল হয়েছে, সেটার জন্য কি কোনো ফার্স্ট এইড আমরা কখনো রাখি? প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, নুসরাত রহমান। এবং আজ কথা বলবো এই মেন্টাল হেলথ ফার্স্ট এইড, মানে মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা, এই বিষয়ের উপর। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ট্রেনার মেন্টাল হেলথ ফার্স্ট এইড রিফাত মুনমুন। তিনি আইইউবি-তে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রধান হিসেবেও কাজ করছেন। আপনাকে স্বাগতম মুনমুন। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি। এই যে মেন্টাল হেলথ ফার্স্ট এইড ব্যাপারটা আসলে কি? এই যে শুরুতেই বললাম যে ফার্স্ট এইড বক্স একটা ঠিক আছে আমরা রাখি বাড়িতে, কিন্তু মনের স্বাস্থ্যের জন্য ফার্স্ট এইড এর বিষয়টা কি? একদম, অনেক ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন। আর আপনি যখন কথা বলছেন তখন আমি বলছি, ও মা, ও তো আমার কথাগুলো বলে দিল আগে। একদমই তাই। আসলে যেটা হয় যে কেটে গেলে ছড়ে গেলে পরে আমরা বাচ্চাদেরকে বলি না, খুবই লোকাল একটা টোটকা, যে আসলে পশু পাখি কি করে, নিজে স্যালাইভা ইউজ করে। হ্যাঁ, সেরকম একটা ব্যাপার, কিন্তু যে একদম প্রথমে কি করব। তো আমার শরীরটা তো শুধু শরীর না, শরীরের অন্তরে তো আমার অন্তরও আছে, রাইট? তো এই অন্তর থাকার খেয়ালটা আসলে আমাদের থাকে না। সে কারণে ওটার যে একটা আসলে চিকিৎসার দরকার হতে পারে, ওটার যে আসলে একটু ভালো থাকার দরকার হতে পারে, সেই ব্যাপারটা আমাদের খেয়ালে থাকে না। সেখান থেকেই আসলে ফার্স্ট এইড এর ব্যাপারটা আসে, যে ফিজিক্যাল হেলথের একটা ফার্স্ট এইড থাকলে মনেরও তো একটা ফার্স্ট এইড থাকা উচিত। চমৎকার। আপনি তো বাংলা ভাষা নিয়ে কাজ করেন, একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আছেন, সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কাজ করছেন। তো এই যে ভাষা শিখতে শিখতে এবং শেখাতে শেখাতে মানসিক স্বাস্থ্যের যে একটা ফার্স্ট এইড, এই ব্যাপারটার প্রতিও আপনার যে একটা আগ্রহ তৈরি হলো, সেটার কনটেক্সটটা যদি একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ। এটা খুব জরুরি একটা প্রশ্ন। আসলে একটা তো হচ্ছে পারিবারিক একটা কারণ ছিল। আমার পরিবারেরই খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, তিনি বিনা চিকিৎসায় বেশ যুদ্ধের পরপরই চলে গেছেন, যে সময়টাতে তাকে ঘরে আটকে রাখা হয়েছিল এবং কেউ বুঝতেই পারেনি। আজকে আমি জানি যে তার সিজোফ্রেনিয়া ছিল। তো এটা একটা জায়গা, বেশ অনুভূতির একটা জায়গা, আবেগের একটা জায়গা। আর দ্বিতীয়ত আসলে যখন আমরা ছাত্রছাত্রী ডিল করি, বেশ কতগুলো সমস্যা আমি আসলে দেখেছি যে ওরা ওটার মধ্যে দিয়ে যায় কিন্তু বুঝতে পারে না কি করবে। যেমন ভাষাটা শিখতে পারছে না, ছেড়ে দিল ডিপার্টমেন্টটা। আচ্ছা, এটা তো একটা সাইকোলজিক্যাল জায়গা আসলে, যে ভয় পেয়ে যাচ্ছে। ইংরেজি বলতে পারছে না, লিটারালি এরকম হলো যে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে আমি অন্য ডিপার্টমেন্টে সুইচ করে চলে গেলাম। এটা হচ্ছে, হ্যাঁ, ভেঙে যাচ্ছে, কথা বলতে পারছে না, প্রেজেন্টেশন এত ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করেছে দিতে পারছে না। তো এরকম অনেক কিছু মিলিয়ে আমার আসলে মানসিক স্বাস্থ্যের প্রতি যে একটা আগ্রহ, এই জিনিসটা আমি অনেক পরে বুঝেছি। কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে আমার যেটা হলো যে আমি মাইনর করেছি, ওটার মাঝখানে মেজরে আমি সাইকোলজি নিয়েছিলাম। আচ্ছা। তো সেখানে একটু জানা শুরু হলো আমার। ওই জানার পরিধিটা যখন খুলে যায় না, মনে হলো পুরো একটা বিশ্বের দুয়ার আমার দিকে খুলে গেল। আমি বুঝলাম যে আমি শিক্ষক হতে চাই, কিন্তু আমি তার মাঝখানে কোনো দিকে ফাঁকে ফোঁকে আসলে আমি মানসিক স্বাস্থ্য ঢোকাতে চাই। পরবর্তীতে আমি ফুলব্রাইটে গেছিলাম, ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে। ওখানে দেখলাম আর্ট দিয়ে শেখায়, গান দিয়ে শেখায়। কাদের শেখাচ্ছে? যারা আসলে চিরাচরিত নিয়মে পড়তে পছন্দ করে না। তো একটা থেরাপিউটিক মেথড, মাল্টিমোডাল লিটারেসি টেকনিক টুলস। তো সেটাও আসলে মানসিক স্বাস্থ্যের সাথে যায়। সব মিলে যেটা হলো, আমার আগ্রহটা বাড়লো, আমি আরো পড়াশোনা শুরু করলাম, বেসিক কাউন্সিলিং থেকে শুরু করে শিখতে শুরু করলাম। পরবর্তীতে ধীরে ধীরে এই যে মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা। তো আপনার কথা সূত্র ধরে যেটা পেলাম সেটি হচ্ছে যে মানসিক স্বাস্থ্যটা খুব দরকারি। এই যে শিখতে যাচ্ছি, একদম যাই শিখতে যাচ্ছি, সেখানে যদি নিজের মানসিক স্বাস্থ্যটা নিজের কাবুতে না থাকে, তাহলে আসলে শেখাটাও সম্পন্ন হচ্ছে না। অ্যাবসলিউটলি গুড টেকওয়ে। কারণ আমি বলি, এই যে ক্লে স্টেশন বলে একটা জায়গা আছে যেখানে মানুষজন যায়, অনেকেই যায়, ছোট বাচ্চাও যাচ্ছে, তাদের বাবা মাও যাচ্ছে, হয়তো অনেক সিনিয়র
আমাদের যারা আছেন বয়সে অনেক বড় আমাদের চাইতে, তারাও যাচ্ছেন, সবাই মাটি ছানছেন, সবাই ছাঁচে বসাচ্ছেন, সবাই কিছু না কিছু বানাচ্ছেন। কেন? মজা লাগছে, ভালো লাগছে, মানে চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে হয়তোবা নতুন কিছু করছেন। এটার ভেতরে আসলে কিন্তু দেখা যাবে এটা এক ধরনের এন্টারটেইনমেন্ট আমার অস্তিত্বের জন্য। তো এটা কেন? এটা তো মনের জন্য আসলে। মনেরই জন্য। আমার আপনার কথাটা মানে ক্লে স্টেশন মনে করার সাথে সাথে আমার শৈশবের মাটি দিয়ে কিছুটা আমরা যে বানাতাম সেটার একদম। গল্পটা মনে পড়ে গেল এবং একদম খুব মজার কিন্তু ছিল। একদম আমার যেমন খুব মনেই পড়ছে এখন যে সেই মানে পড়ন্ত দুপুর আমার সাথে উঠানের কোণ থেকে হয়তো আমরা একটু মাটি নিয়েছি। আমার পাশের বাড়িতে একটা উঠান বলা হ্যাঁ। বাসা ছিল। হ্যাঁ তো ওখানে আমরা গিয়ে খেলতাম। উঠান বাহ! থেকে মাটি তোলা যেত। সেটা দিয়ে কাদা তৈরি করে একটি মেয়ে ছিল ওখানে হ্যাঁ। হেল্পে কাজ করত। তো ও খুব সুন্দর করে শেখাতে পারতো আমাদেরকে যে হ্যাঁ। কিভাবে একটা ছোট ছোট বাটি তৈরি হ্যাঁ। করতে হয়, হাঁড়ি তৈরি করতে হয় এবং খুব ইনভলভিং ছিল Absolutely. এবং কতটা মাটির কাছাকাছি। একদম একদম এটা একটা গ্রাউন্ডিং টেকনিকও বটে অফ কিন্তু। কোর্স। প্রকৃতিকে ছুঁয়ে দেখছি, আরাম লাগছে। যখন আমরা আর্ট থেরাপি করাই তখন আসলে আমি বলি যে আগে ছোঁও, গন্ধটা শোকো, ফিল করো, দেখো ওর অস্তিত্বটাকে নিজের সাথে একভাবে কোনো না কোনো জায়গায় মেলাও, আরাম পাবে। এই আরামটাই আসলে আমাদের মানসিক স্বাস্থ্য। এটা বুঝতে হবে যে আমাদের মানসিক স্বাস্থ্যে ছোট ছোট কিছু ফ্যাক্টর আছে, এই আরামটা একটা অনেক অনেক বড় ফ্যাক্টর। ওখান থেকেই শুরু, তারপরে ওটা যদি একটু বেদিশা হয়ে যায় তখনই কিন্তু সমস্যাগুলোর সূত্রপাত হওয়া শুরু করে। তো এই যে মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা, মেন্টাল হেলথ ফার্স্ট এইড, রাইট। এই ফার্স্ট এইডটার মানে আমি যতটুকু বুঝতে পারছি যে একদম প্রাথমিক অবস্থায় আপনি যেটা একদম, বললেন যে একদম প্রাথমিক ভাবে কাউকে কোনো একদম। একটা সেবা দেওয়া, হুম। এটার গুরুত্বটা যদি একটু আমাদের বলেন। অ্যাবসলিউটলি। এটা না আসলে আমি বলি নুজহাত, আমার ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ফার্স্ট এইড যে কনফারেন্স হয় আয়ারল্যান্ড, ওটাতে যাবার সুযোগ হয়েছিল এবং ওখানে যত ধরনের পেশার মানুষকে আমি দেখেছি, মানে ভাবাই যায় না যে একজন লয়ার এসছেন, উনি ফার্স্ট এইডার, হয়তোবা ট্রেনার না, দুটো ভাগ আছে, একটা এইডার একটা ট্রেনার। আচ্ছা। কিন্তু উনি ফার্স্ট এইড ট্রেনিংটা করেছেন এবং এতটা দূর এখানে এসছেন ওই আরামটার জন্য। বারবার ঘুরে আমি ওখানে বলছি উনি ভালো লাগছে, উনি কিছু জেনেছেন, সেটা দিয়ে উনি সাহায্য করতে পেরেছেন। তো এই সাহায্যটা আসলে কি? এই সাহায্যটা এমন হতে পারে যে আমি এখান থেকে বেরোলাম, একজন মন খারাপ করে বসে আছে, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এবং একটা প্যাশনের জায়গাও তৈরি হওয়া যে এই মানুষটাকে আমি যদি জিজ্ঞেস করি সেই মানুষটা কোন ভাবে আমাকে উত্তরটা দিচ্ছে, সেটার একটা বোধের জায়গা থেকে তাকে পরবর্তী উত্তরটা এমন ভাবে দেওয়া যেন সে হয় মোটিভেটেড হবে কিংবা না হলেও কথা বলতে কিছুটা হলেও ইচ্ছা প্রকাশ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা। আমরা আসলে কিছু বলতে চাই না, রাইট? সো ওই বলার জায়গাটা তৈরি করার জায়গাটা আসলে মেন্টাল হেলথ ফার্স্ট এইডের টেকনিক গুলো দেয়। শুধু কি বলা, হ্যাঁ। সেটাই কি ফার্স্ট এইডের অংশ? না, আসলে এখানে অনেক কিছু আছে। কি কি থাকে ফার্স্ট এইড হিসেবে, কি কি অ্যাকচুয়ালি মানে দেওয়া হয়, রাইট, একটু যদি আমাদের ছোট করে অ্যাবসলিউটলি। বলেন। ফার্স্ট এইডে অনেকগুলো ধাপ আছে, হ্যাঁ। কিন্তু আমরা যেটা বলি যে এটা আসলে যেহেতু হয়তো আমার কিছুটা সাইকোলজি ব্যাকগ্রাউন্ড আছে দেখে আমি একটু ডিটেইলে জানি, আমি নিজে পড়েছি। কিন্তু শুধু যারা দুদিনে একটা ট্রেনিং আছে, একটা লম্বা ট্রেনিং আছে, আরো বিবিধ ধরনের ট্রেনিং আছে, যে শুধু ফার্স্ট এইডের ট্রেনিংটা করেছে তাকে আমরা বলে দিই যে তোমার আসলে প্রথমত শুনতে হবে। আচ্ছা। তার একটু আগে যেটা করতে হবে, তোমাকে অ্যাপ্রোচ করতে জানতে হবে। আমাদের বেশিরভাগ সমস্যাগুলোই ঘটে যে আমরা আসলে জানি না যে কিভাবে অ্যাপ্রোচ করবো। আমরা হেল্প করতে চাই কিন্তু হয়তো বা বলে দেই যে, যেমন একটা উদাহরণ দেই, হ্যাঁ, কেউ এসে বললো, আমি একটু ওপেনলি বলছি, কেউ এসে বললো আমাকে সবাই আমার স্বাস্থ্য নিয়ে খোঁটা দেয়, কারণ এই কথাটা আমি গতকালকেই শুনেছি। আচ্ছা। আমাকে মোটা ডাকে। আমি বলে দিলাম আরে আরো কত মোটা আছে, ব্যাপার না। আমি তো ভাবলাম আমি ওকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু এই যে আরো কত মোটা মানুষ আছে, এই কথাটা ওর ভেতরে কিন্তু একটা যে ট্রিগার করতে পারে, এই মোটা শব্দটাই যে ওর জন্য একটা ট্রিগারিং শব্দ হতে পারে, এইটা কিন্তু আমি জানি না। তো আমি ওকে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা একটা বড় ব্যাপার, যেটা ফার্স্ট এইডটা শেখায়। টু বি আ লিসেনার। আমরা আমি জানি না নুজাদ এগ্রি করবে কিনা, পেশাগত জায়গার বাইরে যারাই আসলে কথা বলে,
বলতেই থাকে হয়তো বা মানে দুপক্ষই কথা বলতে থাকে, শোনার জায়গাটা সেখানে একটু কম থাকে। কম। তো না শুনলে কিন্তু আসলে আমি তাকে পরবর্তীতে বুঝে উত্তর দেবার যে জায়গাটা ওটা আমার তৈরি হবে না। তো এই শোনাটারও কিছু একটা ধরন আছে, সেই ধরনটা এটা শেখায়। আম, হ্যাঁ অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির হ্যাঁ সময় হ্যাঁ, হয়ে এসেছে। অবশ্যই অবশ্যই ফার্স্ট এইডে আমরা অ্যাপ্রোচও যেমন করব তেমনি ভীষণভাবে শুনবো। শুনবো। এতটুকু পর্যন্ত আমরা ঠিক জেনেছি। আছে, এর পরের অংশটুকু আমরা বিরতির পরে অ্যাবসলিউটলি এসে শুনবো। অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে আজ মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা এই বিষয়ের উপরে রিফাত মুনমুনের সাথে। আপনি বলছিলেন যে মানসিক স্বাস্থ্যের যে প্রাথমিক সেবা সেখানে আম, কিভাবে অ্যাপ্রোচ করব একটা মানুষকে সেটা যেমন জানা প্রয়োজন, তেমনি খুব গুরুত্ব দিয়ে তার কথাগুলো শোনা, গুরুত্ব এবং মনোযোগ দিয়ে একদম তার কথাগুলো শোনা প্রয়োজন। একদম। এই শোনার জায়গাটাতে একটু যদি আরেকটু বলা যায় যে হ্যাঁ কিভাবে আসলে আমি শুনলে হুম সেটাকে খুব মনোযোগের সাথে শোনা বলা যাবে। একদম। আমি যদি খোলাসা করে বলি, আমরা ট্রেনিং এ যেভাবে বলি, চুপ থাকতে জানতে হবে। ওকে। হ্যাঁ? মানে নিজে যদি চুপ থাকতে না পারি, আমাদের সহজাত একটা প্রবৃত্তি হচ্ছে যে আমরা সাথে, সাথে একটা সলিউশন এর দিকে এগিয়ে যেতে চাই। হুম, হুম, এটা কোনো খারাপ জায়গা থেকে আসে না। এটা ভালো জায়গা থেকেই আসে যে আমি তো ভালো করতে চাইছি। আমি একটা বুদ্ধি দিতে চাইছি। হুম, হ্যাঁ? তো ও হয়তোবা বুদ্ধিটা ওই মুহূর্তে নেবার মতো মানসিক অবস্থায় নেই, কারণ ও বলার তাড়নায় আছে। হ্যাঁ? হুম। তো এই তাড়নাটাকে না একটু প্রশমিত হতে দিতে হয়। একটু আচ্ছা। কমতে দিতে হয়। হুম, ওর যখন বলে একটু ও নিজেই পজ নেবে। হ্যাঁ? হুম, ওই সময়টাতে কিংবা আপনি যদি দেখছেন যে ওর কোনো ব্রেকডাউন হচ্ছে কিংবা ওকে আসলে বাড়তে দিলে অন্যদিকে চলে যাচ্ছে কথাটা, হ্যাঁ? সেই সময়গুলো আপনি বুঝবেন এবং আপনাকে ততটুকু শেখানো হবে যে ওই মুহূর্তে কি করতে হবে। হ্যাঁ? হুম, অ্যাংজাইটি হচ্ছে কোনো কারণে। কিন্তু আম বলার জায়গাটাতে প্রথমত বাধা দেয়া যাবে না। হুম, সম্মান রাখতে হবে। আমরা অনেক সময় যেটা হয় শুধু মনে করি মুখে বললাম কিন্তু ভেতরে তো ভাবছে, কি বলছে?" হুম, এটুকু কিন্তু আয়নার মতো। ও এটুকুর উপর ভরসা করে কথা বলছে। তো এটুকুতে একটা আমি পাশে আছি। ভ্যালিডেট করা যেটা, হ্যাঁ? যে যা কিছুই হোক না কেন আমি জাজ করছি না। আমি হুম, পাশে আছি। এই ব্যাপারটা নিয়ে আসলে ফেসিয়াল এক্সপ্রেশন টা নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ টা নিয়ে, হ্যাঁ? হুম, তার পাশে বসে চুপচাপ যদি আমি শুনতে পারি, সেটাই কিন্তু অনেক দূর আমি এগিয়ে যাব। কারণ আমাদেরকে আসলে ম্যানুয়াল আছে। ওখানে শেখানো হয় যে কোনটার সিম্পটম কি, কোনটা দেখলে কিভাবে আসলে আমরা বুঝবো কোন দিকে যেতে হবে কিংবা ওকে কোন কথাটা বলা যাবে কি যাবে না, এগুলো অনেক গাইডলাইনস আছে কিন্তু। হুম, হুম? তো প্রপারলি যে জানে সে বুঝবে যে ওই চুপ থাকার মাঝখানে দুটো কাজ করছে। একটা হচ্ছে অপরপক্ষে মানুষটাকে সময় দিচ্ছে তার ভেতরটা হালকা করবার জন্য। হুম। আর নিজে, নিজে ভেতরে স্ট্র্যাটেজি করছে যে এর পরবর্তীতে আসলে আমার ধাপটা কি হবে। এবং আরেকটা যেটা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে শুনবো যে কাউকে, সে হয়তো কিছু বলছেই না। হ্যাঁ, অনেকেই হয়ে যায় যে হ্যাঁ, প্রাথমিক অবস্থায় একদম কোনো কথাই হয়তো বলবার মতো একদম, অবস্থায় নেই। একদম, একদম। তো এই জায়গাটাতে যেটা হয় যে ওদের কাছে যে অ্যাপ্রোচ করবার ব্যাপার আছে একটা। ওকে ওপেন আপ করতে আ দেয়ার জায়গাটা যে আমি দিচ্ছি, এটা ওকে বোঝানোর কিছু ব্যাপার আছে। সবার পার্সোনালিটি তো আসলে একরকম হবে না। হুম, আম কখনো, কখনো না কিছু না বলে পাশাপাশি চুপচাপ বসে থাকলেও আচ্ছা। ওই স্পেসটা দেওয়া যে ইউ হুম, হ্যাভ সামবডি, হুম, আই হ্যাভ মাই ইয়ার্স ওপেন আছে। হ্যাঁ, হুম, খোলা। যদি তুমি কমফোর্টেবল ফিল করো, হুম, আমাকে ট্রাস্ট করতে পারো, তবে তুমি বলো। হুম, এই যে একটা ফিলিং না, হুম, আমি দেখেছি অনেক সময় এসে আমার সাথে যারা কথা বলে তারা ১ম এ বলে, "আপু কি বলবো?" হুম, তো একটা ওয়েলকামিং ব্যাপার থাকতে হয়। আই এম ভেরি ফরচুনেট, আমি প্রায় সময় ওদের কাছ থেকে শুনি আপনার হাসি দেখলে আমার ভালো লাগে। তো সামথিং লাইক দ্যাট। যেটা আমারও হাসতে খুব ভালো লাগে। তো একটা কানেক্ট করা, একটা বন্ড করা, একটা ব্রিজ করা খুব জরুরি। আচ্ছা। হ্যাঁ? না হলে কথাবার্তাও ডিরেলড হয়ে যেতে পারে। হুম, যে ও হুম, কথা বলছে অনেক কিছু বলে ফেলতে চাচ্ছে। হুম, আমার কমান্ডটা থাকবে না। তো এই ব্রিজিংটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে তৈরি করাটা খুব জরুরি। বাট দ্যাটস আ আচ্ছা। ভেরি গুড কোয়েশ্চেন though। হুম, হ্যাঁ, হুম, অনেক সময় কেউ কোনো কথা বলতে চায় না। হ্যাঁ। কারণ অনেক ক্ষেত্রেই ভীষণ ট্রমাটাইজিং অবস্থা হয়। একদম, আমরা যেমন গত বেশ কিছু মাসের মধ্যে বাংলাদেশে মানে একদম। ঢাকাতেই আমরা কিছু ট্রমাটাইজিং ইনসিডেন্ট এর ভেতর দিয়ে গেছি।
যেটাতে অনেকেই খুব ডিরেক্টলি ইম্প্যাক্টেড হয়েছেন এবং সেখানে এই ধরনের সিমটম গুলো তাদের ভিতর থেকে এসেছে যে তাদের Absolutely. আসলে কোনো মানসিক সেবা নেওয়ার মতো অবস্থাই নেই। Absolutely, তাদেরকেও absolutely. তো একটা মানসিক সেবা অ্যাকচুয়ালি দেওয়ার আছে। হ্যাঁ, সেটাই। 100%, মানে আপনি যেটা 100%. বললেন যে হ্যাঁ, একজন পাশে থাকাটা হ্যাঁ, সেটাই একটা সেবা। একদম, একদম। অনেকে হয়তোবা বলে কি যে রাত-দিন তো আসলে সেবা দেওয়া সম্ভব না। ট্রু। কিন্তু আমি একটু নাম ধরেই বলি, মাইলস্টোন এর ঘটনাটার পরে জি। আমার কাছে বেশ রাতে, রাতে অনেকগুলো ফোন এসছে। হুম, রাত ১:৩০ টার সময় একটা ফোন আসলো যে আমার সাংঘাতিক রকম অ্যাংজাইটি হচ্ছে। কি করব? হুম, এবং আমি বুঝতে পারছি। অনেক কিছু যে করবার আছে তা না। আমি এক জায়গায়, সে আমার থেকে অনেক দূরে আছে। হ্যাঁ? ইন পারসন ও আমি নেই যে আসলে তাকে আমি আর আমরা আসলে ফিজিক্যাল টাচটাও অতখানি এনকারেজ করি না। তো ওই জায়গা থেকে আমি কি করব? ফরচুনেটলি ঠিক এই টেকনিকটাই ওখানে কাজে দিয়েছে। হুম, যে আচ্ছা ঠিক আছে, আগে বসো। আমি শুনছি। আগে বসো। আগে একটু ব্রিথিং করে নাও। হুম, একটু শ্বাস নাও। মানে ছোট্ট করে একটু ডিলে করে একটু পজ করে একটু নরমালাইজ করে হুম, কি করতে পারি? ভালো লাগছে না। মানে হয় না? ও কথা বলছে, থেমে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, আবার একটু ব্রেক নিচ্ছে। কিন্তু ও জানে যে ফোনের ওপাশটাতে একটা মানুষ আচ্ছা। আছে। হুম, এই থাকা ব্যাপারটা না অনেকখানি মানুষকে শক্তি যোগায় দেয়। এইটা এক্সাক্টলি, একটা অনেক বড় জায়গা ফার্স্ট এইড এর আমি বলব। এক্সাক্টলি। আরেকটা উদাহরণ যেমন মনে পড়লো, আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে একটু শেয়ার করে ফেলি। আমাদের এক কলিগ, ওনার খুব একটা ট্রমাটাইজিং ইনসিডেন্ট হলো। ওনার সন্তান মারা গেল আচ্ছা, অ্যাক্সিডেন্টে। আচ্ছা। তো সেটার পর যেটা হলো যে উনি ভীষণ ক্লোজ হয়ে গেলেন। আম উনার সাথে আমরা কেউ কমিউনিকেট করতে পারছিলাম না। হুম, তো মানে তখন যেটা হচ্ছিল যে আম আমরা প্রফেশনাল হলেও তো আসলে আমরা সবাই মানুষ, তাই না? হুম। খুব ইচ্ছা করছে যে দৌড়ে গিয়ে উনার সাথে গিয়ে বসে থাকি। উনাকে একটু জড়িয়ে ধরে বসে থাকি। বাট উনি কিন্তু তখন অ্যালাও করবার করছেন। অবস্থায় নেই। হুম। এটাও একটা স্টেট যে একদম, কেউ একদম। নিজেকে একদম গুটিয়ে ফেলে এবং একদম একলাভাবে নিজের দুঃখটাকে ম্যানেজ করেন। একদম। তো আমরা যেটা করেছিলাম, বেশ কয়েকজন মিলে উনাকে কিছু মেসেজ লিখেছি। হুম, কারণ এটুকু বুঝতে পারছিলাম যে উনি অন্তত মেসেজটা সারাদিন না হলেও দিন শেষে একবার খুলতে পারেন কিংবা একদম। আজ না খুলুক, দুদিন পরেও যদি উনি খোলেন, তখনও যদি উনি অন্তত দেখেন যে আমরা তাকে মেসেজে কিছু কথা লিখেছি, যে আমরা তার ওই সময়টাকে আমরা হোল্ড করেছি, এটা হয়তো উনাকে একটা ভালো অনুভূতি দিতে পারেন। অ্যান্ড দ্যাট রিয়েলি ওয়ার্কড। অ্যাবসোলিউটলি। মানে এভাবেও বিউটিফুল কিন্তু এক্সাম্পল। হুম, প্রাথমিক সেবাটা পৌঁছানো যায়। একদম 100%। এখানে একটা ছোট্ট ঘটনা আমি আসলে শেয়ার করি। কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি। ও, তো বাবার ভেরি যখন হ্যাঁ, থ্যাংক ইউ। বাবার যখন 40 ডেজ প্রোগ্রামে আমি যাব, আমার আমেরিকা থেকে বন্ধু, বোন যাই বলি না কেন, আমি নাম ধরেই বলছি, আই এম ভেরি গ্রেটফুল টু হার, কেটি আসলো। এবং কেটি ১ম এ কিছু বলল না, প্রোগ্রাম-টোগ্রাম সব শেষ হলো। আম একদিন সকালবেলা আমরা নাস্তা খাচ্ছি, ও তখন কতগুলো খাম আমার কাছে নিয়ে আসলো। আমি, আমার মা, মেয়ে বসা। ও খামগুলো নিচে ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে বলল, "এগুলো আম আমাদের দেশ থেকে তোমাদের কাছে ভালোবাসা।" আমি বললাম, "কি ধরনের ভালোবাসা?" ঠিক এক্সাক্টলি এই জিনিসটা। বলল, আচ্ছা। একটা করে খোলো আর আমি একটা করে তোমাকে হাগ দিব। তোমাকে আর আমার মাকে ও আম্মু ডাকে, বলল আম্মুকে হাগ দিব। ও লিটারেলি তাই করল। আমরা একটা করে খুলছি, পড়ছি এবং আমার মা একটু ইমোশনাল হয়ে গেলেন। কিন্তু ওখানে হচ্ছে কি, আমাদের যত আপনজন ছিল, বিবিধ সময় আসলে বন্ধু হয়েছে, কাছের মানুষ হয়েছে, এটি সব জমিয়েছে কার্ডে। তাদের আমাদের প্রতি মেসেজগুলো। আচ্ছা। এবং সেগুলো তারা সুন্দর করে নানানভাবে নিজেদের ঢঙে লিখেছে এবং আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে যখনই জেনেছে যে কেটি আসবে। তো আমি জাস্ট দেখলাম যে আমার কাছে ১০ থেকে ১২টা কার্ড জমেছে, যেগুলো কার্ড মনে হয়নি, আসলে মনে হয়েছে যে অফুরান ভালোবাসা। তো আরেকটা বিরতির সময় হ্যাঁ, হয়ে sure, আসলো। আমরা sure. বিরতিটা নিয়ে এসে আবার আরো কিছু সেক্টর আছে যেগুলোতে আমি Absolutely. আলোকপাত করতে চাই, Absolutely. সেগুলো নিয়ে আলাপ Absolutely. হবে। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিচ্ছি। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কথা বলবার আছে। ফিরে এসেছি আরো একবার প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে রিফাত মুনমুনের সাথে।
বিষয় মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা। মুনমুন, যেখানটায় ছিলাম আপনি এই যে প্রাথমিক সেবা যেটা ফার্স্ট এইড, মেন্টাল হেলথ ফার্স্ট এইডের কিছু স্টেজেস একদম। সেগুলো আপনি বলছিলেন, আমরা কি শেষ করেছি? হ্যাঁ, আরেকটু অল্প আছে। আচ্ছা। তো যেটা বললাম যে ওই যে গাইডেন্সটা দেওয়া খুব জরুরি এবং হুম। তার পরবর্তীতে তাকে আসলে একটু উৎসাহিত করা হুম। যে শুরুটা কিন্তু নিজে থেকে। আমার যে কোনো ট্রেনিং আমি যেটা শুরু করি যে আসলে সেলফ কেয়ার থেকে শুরু করি। আচ্ছা। যে দিনের বেলা সকালবেলা উঠে তো আসলে আমি ব্রাশ করি, কেন করি? আমার যেন আরাম লাগে, আমার হুম। যেন খাবার সময় মনে হয় যে আমি ব্রাশ করে খেতে বসেছি, আই ফিল ক্লিন, রাইট? হুম। সো সেই জায়গাটা থেকে আসলে একটু গাইড করে দেওয়া যে সেলফ কেয়ার থেকে শুরু করলে আম, খুব উপকার হয় এবং এনকারেজ করা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এনকারেজ করা যে তোমার এন্টারটেইনমেন্ট গুলো তুমি একটু খুঁজে নাও। এখানে আমার একটা শব্দ আছে যেটা আমার মেয়ের জন্য আমি আবিষ্কার করেছি যে মিটিং টিটিং থাকলে পরে ওকে মিটিং বললে পরে ওর খুব মুখটা কালো হয়ে যায়, তখন আমি বলি যে মা একটু মি টাইমে আছে। তো এই মি টাইমটা আমি সবসময় বলি যে সবার একটা মি টাইম থাকা আসলে দরকার। তো ওই মি টাইমটা হচ্ছে নিজেকে খেয়াল করা। আর যেটা বলছিলাম যে নানান ধরনের জনগোষ্ঠী যখন আসে তাদেরকে একটু বুঝে মানুষের কাছে পাঠানোর জায়গাটাও আসলে এটার সাথে ব্লেন্ডেড, যে যারা তাকে শুধুমাত্র একটা চিকিৎসা কিংবা থেরাপি দিয়ে ছেড়ে দেবে না, বরঞ্চ নিজেকে কিভাবে ভালো রাখতে হয়, নিজের পাশে নিজে কিভাবে থাকতে হয় সেটা শেখাবে। খুব ভালো বলেছেন এই সেলফ কেয়ারের জায়গাটা, যেটা অ্যাকচুয়ালি ভীষণভাবে ভুলণ্ঠিত থাকে। একদম আমরা সেলফ কেয়ার যে করবার দরকার আছে সেটার গুরুত্ব স্বাভাবিক সময়ে আসলে আমরা করি না, গুরুত্বটা স্বাভাবিক সময়ে আমরা মেনটেন করি না, কিন্তু যখন ওই রকম সময় আসে তখন সেলফ কেয়ার আরো ভুলে যাই। এবং এই জায়গাটাতে আসলে মানে আমার ক্ষেত্রে আমি যেমন দেখি যে ওদের কাছে যখন সেলফ কেয়ারের জায়গাটা আনা হয়, দে হ্যাভ আ ভেরি ব্লান্ট এক্সপ্রেশন, যেটা আসলে করে কি হবে? আপনার এক্সপিরিয়েন্স কি বলে একদম এখানটাতে? সেম নুজাদ, মানে আমার যেটা হয় কি ওরা খুব শূন্য চোখে আসে যে কিছু দেখতে পাচ্ছে না, আর প্রায় কিছুকেই আসলে হতাশার নাম দেয়, কিন্তু দেয় কারণ আসলে সমাজ ওটাই শিখিয়েছে হয়তোবা। তো ওই ভেঙে শেখানোর জায়গাটা, ব্যারিয়ারটা ভাঙাটা আসলে কঠিন, যেহেতু বহুদিন ধরে ওরা ভাবতে শিখে যে আমি ভালো নেই এবং এর কোনো উপায় নেই। এই ভালো থাকাটা যে আমার এই মুহূর্তে একটা চায়ের কাপ থেকে শুরু হতে পারে, এই জায়গাটা যদি কোনোভাবে ওদেরকে বোঝানো সম্ভব হয় তাহলে কিন্তু অনেক কিছু পাল্টে যায়। যেমন আমার একটা ট্রেনিং এ রিসেন্টলি আমি একটা ট্রেনিং করেছি, আমি বলেছি সকালবেলা ঢুকেই যে আচ্ছা আমরা আজকে একটা চেষ্টা করব, দেখি একটা নেগেটিভ জিনিস যেটা আমাদের সব সময় বদার করে, আমার নিজের পার্সোনাল জায়গা। আমি আয়নার দিকে তাকিয়ে, এটা আর্ট থেরাপির একটা অংশ, যে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলবো আমি আজকে সারা দিনের জন্য যতক্ষণ মুনমুনদের সাথে আছি এটা নিয়ে ভাববো না। এটাও একটা চেষ্টা। বিশ্বাস করবেন না নুজাত, যে যখন শেষ হলো আমার হয়তো মনে নেই যে আমি এই কথাটা সকালে বলেছি যে এসে বলিস কিন্তু আমাকে। আচ্ছা। ৫-৬ জন এসে আমাকে বলল, বিশ্বাস করেন সারা দিন আমরা এত কিছু করলাম, এত আনন্দ করলাম, ছবি আঁকলাম, কথা বললাম, আপনি ডিপ্রেশন অ্যাংজাইটির মতো ভারী ভারী কথা বললেন, আমাদের ওটা মাথায় আসেনি। আচ্ছা। তখন আমি বললাম যে দেখো এটাই গ্র্যাটিটিউডের জায়গা, যে তুমি চেষ্টা করেছো, তুমি পেরেছো, নিজেকে থ্যাংক ইউ দাও। তো ওটাই তো আসলে সেলফ কেয়ার, নিজেকে ভালোবাসা। নিজেকে ভালো। আমার খুব পছন্দের একটা ডায়লগ আছে, আসলে এটা কারিনা কাপুরের ডায়লগ ছিল, मैं अपनी फेवरेट हूँ। তো এটা আমি সব জায়গায় বলি যে হ্যাঁ, এবং একটু পোস্ট করে বলি যে मैं अपनी फेवरेट हूँ and I am, you know, মানে I love myself the way I am. এই জায়গাটা না তৈরি হতে সময় লেগেছে, কিন্তু যখন তৈরি হয়ে গেছে আমি বুঝে গেছি যে আসলে এটাই জীবনের মূল মন্ত্র। দিন I'm শেষে very আমার সাথে আমি happy for আছি। you. থ্যাংক ইউ সো মাচ। ভেরি হ্যাপি, Thank কারণ you. এই যে নিজেকে আমি যেমন এমনি ভাবেই আমি আমাকে ভালোবাসি, সত্যি হ্যাঁ। সত্যি এই জায়গাটা পর্যন্ত পৌঁছতে আমাদের অনেকটা কাঠখড় পোহাতে হয় এবং অনেকেরই হেল্প লাগে। নিজে নিজে সেখানে পৌঁছানোটা অনেকেরই ক্ষেত্রে খুব কঠিন। একদম, এবং যারা এরকম নিরাশ হয়ে যায় জীবনে, ওদেরকে না আমি দেখেছি যে একটু আবার হাত ধরে এগিয়ে নেওয়া, যেমন থাকে না যে ভীষণ বৃষ্টির মধ্যে একটা মানুষ বাইরে আটকা পড়েছে, ওর মাথায় কিন্তু একটা অল্প ছাতা ওই বৃষ্টির মধ্যে ধরলেও পরে মানুষটা কিন্তু ভাবলো যে একটা মানুষ কেয়ার করে এসে ছাতাটা খুললো, আমার সাথে শেয়ার করলো,
এই যে ভালো লাগার মুহূর্তটা যদি ট্রিগার করে দেওয়া যায় না, ওটাই একটা শুরু। ওটাই একটা চমৎকার বলেছেন। কিন্তু Thank এই you. যে একটা মানে এই যে একটা ওপেনিং না, যে আমি সুযোগ দিলাম নিজেকেও, এই সুযোগটা দেওয়ার ক্ষেত্রেই অনেক বাধা, রেজিস্ট্যান্স হ্যাঁ। আমরা আমাদের চারপাশে দেখি। তো এই যে মেন্টাল হেলথ ফার্স্ট এইড নিয়ে আপনি কাজ করছেন, এটা নেওয়ার মানে রিসিভ করবার ক্ষেত্রে আপনি আমাদের সামাজিক প্রেক্ষাপটকে কেমন পান সেটা একটু জানতে চাই। আসলে সহজ কি আসলে এই সেবাটা পৌঁছে দেওয়া? টু বি অনেস্ট, নুসরাত, যেটা হচ্ছে সেবাটা না আমাদের সমাজে তো অনেকগুলো স্তর আছে এখনো, আনফরচুনেটলি সহজ না। যেটা হয় যে আমি যদি এখন চাই যে আমি যতগুলো জেলা আছে ঘুরে ঘুরে সেবাটা দেব, আমি যদি সেলফ ফান্ডিং এ করতে চাই সেটা হয়তো বা সম্ভব। যদি আমি চিন্তা করি কেউ আমার পাশে দাঁড়াবে, আসলে কে আমার পাশে দাঁড়াবে তখন? এটা একটা বড় প্রশ্ন। আমি যদি একটা প্রপোজাল লিখি কিংবা আমি যদি আসলে চাই যে আমার একদল মানুষ একসাথে আমার হবে, আমরা কিছু মানুষ খুব ভালো কাজ করছি আমি জানি, এবং আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। মানে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আমার আরো করবার সুযোগ থাকলে আমি আরো করব। মনির আপা কথা আমি বলেছি, উনি সাংঘাতিক ভালো কাজ করছেন। আরো অনেক মানুষ আছেন, রুবিনা আপা, আমি জানি যে আরো অনেক মানুষ আছেন যারা আসলে করছেন। কিন্তু আমি দেখেছি কি বাবলটা এখনো ছোট, জি, আরো ছড়াবার দরকার আছে। এই জেলায় জেলায় যতদিন পর্যন্ত ঘরে ঘরে না পৌঁছতে পারছি আমরা, ফার্স্ট এইডের কিন্তু কোনো পার্টিকুলার মানে পেশেন্ট, সো কল্ড পেশেন্ট আসলে লাগে না। আমরা বলি যে আমরা মন ভালো রাখার এবং নিজে ভালো থাকার উপায় শেখাই। তো সেটার জন্য তো আসলে আমার পার্টিকুলার কারো কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসবার দরকার নেই। ওপেননেসটা থাকলেই যথেষ্ট। বাড়ছে। ওপেননেসটা কেমন এখন? এটাই মানে কতটা ওপেননেসটা পাচ্ছেন যে তারা আসলে নিতে চাইছে, রিসিভ করতে চাইছে? রাইট, কারণ দেয়ার আর লট অফ স্টিগমা অ্যারাউন্ড আস অ্যাবসলিউটলি, এই মেন্টাল হেলথ কে ঘিরে। অ্যাবসলিউটলি। ভীষণভাবে সকলের মাঝে, বেশিরভাগের মাঝে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কিছু আম, কালো চিন্তা আছে। একদম খুব ভালো প্রশ্ন। আবার ওই জায়গাটাতে ফেরত যাই যে আসলে সমাজ আমাকে কতটুকু সুযোগ দিবে, সমাজের স্থাপনে আমাকে কতটুকু সুযোগ দিবে। এই জায়গাটা একটা অনেক বড় জায়গা যেটা অনেক কিছু থামিয়ে দেয় প্রথমে। দ্বিতীয় জায়গা হচ্ছে মানুষের চিন্তা চেতনা। আমি যদি বলি, দুটো উদাহরণ দেই। একটা হলো কি, আমি আমার ইউনিভার্সিটিতে একবার বিশাল বড় করে আমরা হ্যালো হ্যাপিনেস বলে একটা প্রোগ্রাম করলাম। হ্যাঁ, তো এই প্রোগ্রামটাতে আমরা বেশ ভালো আসলে ফান্ড পেয়েছিলাম দেখে খুব সুন্দর করে করবার একটা অবকাশ হয়েছিল, এবং আই এম সো গ্রেটফুল যে আসলে আমাদেরকে আমাদের ইউনিভার্সিটি করতে দিয়েছিল। একটা বাচ্চা সেশনের মাঝখানে উঠে দাঁড়িয়ে বলল যে কাউন্সিলিং রুমের বাইরে বসে থাকলে তো মানুষ টেরা চোখে তাকায়। দ্যাটস আ ভেরি সিগনিফাইং স্টেটমেন্ট, রাইট? যে টেরা চোখে তাকায় মানে আসলেই হয়তো কোনো একটা ভাবে তাকায়, যেটাকে ও বলছে টেরা চোখে তাকায়। তাই কিন্তু আমি যখন একটা মেন্টাল হেলথ ক্লিনিকে ঢুকছি, নিচে যারা দাঁড়িয়ে আছে তারা এভাবে তাকাবে হয়তো বা, সেটা আমার ঢোকাটাকে বন্ধ করে দেয় সমাজের যে স্তরে আমি থাকি সেটার উপর নির্ভর করে। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমার একটা পথ শিশুর আমার সুযোগ হয়েছে ওদের সাথে কাজ করবার, পথের স্কুলের এই কথা যদি বলি, খুব নির্দ্বিধায় এসে বলে, ম্যাডাম এটা সমস্যা। এটা খুব মজার কিন্তু। হ্যাঁ, অন্যায় এই সমস্যা দেখেন তো, ওরা একটু দেখে দিয়েন তো। মানে এই যে ব্যাপারটা আমার এটা দারুণ লাগে, এবং ওদেরকে আসলে বসে বুঝিয়ে, যারা ওদের সাথে জড়িত আছে তারাও বোঝে যে এটার একটা জায়গা আছে। হ্যাঁ, কিংবা এই যে করাইলে আসলে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো, আমার বন্ধু আমাকে ফোন করে বললো, তুই একটু যাস তো, বাচ্চাদের সাথে বসিস তো। এই যে ওপেননেসটা তৈরি হওয়া, অনেক সমাজের অনেক উঁচু একটা স্তরের মানুষ কিন্তু এটা অনুধাবন করলো। আমি বলবো কি যে বিভিন্ন স্তরের মানুষ আসলে বুঝতে পারছে যে মনটা নিয়ে কথা বলা যায়, এই জায়গাটা বেড়েছে। ফার্স্ট এইডটাকে আসলে অ্যাক্সেস দিচ্ছে, অনেকে অ্যাক্সেস দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ডিপ্লোম্যাটিক জোনে যদি আমি বলি, কিংবা কর্পোরেট জায়গাগুলোতে আমি বলি, হ্যাঁ, স্কুল কলেজে বলি, হচ্ছে না তা নয়। তবে বিভেদটা এখনো রয়ে গেছে আর কি। হ্যাঁ, সমাজের সব স্তরের মানুষ আসলে খোলাসা করে যে কথা বলবে ওই জায়গাটা এখনো তৈরি হয়নি। আমি এই জায়গাটা নিয়ে আরেকটু শুনতে চাই আরেকটা বিরতির পর। ঠিক আছে, অবশ্যই। দর্শক,
আমাদের সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। দেখছেন প্রমিসেস জানতে চাই, আজ কথা হচ্ছে রিফাত মুনমুনের সাথে মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা এই বিষয়ের উপর। মুনমুন, যেখানটিতে আমরা ছিলাম ওখান থেকে শুরু করতে চাই। আপনি বলছিলেন যে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে এই মেন্টাল হেলথ ফার্স্ট এইড বা মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণের জায়গাটাতে আপনি একটু ভিন্নতা খেয়াল করেছেন। একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন। একদম। এটা খুব জরুরি একটা জায়গা, যেটা হচ্ছে যে আসলে সমাজের আমি বলি আমার অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে থাকে না অনেক সময় আমরা অনেক রিলস দেখি যে আসলে একটা বিড়াল কেন চোখের দিকে তাকিয়ে থাকে, ও তোমাকে ফ্যামিলি মনে করে বলে। হ্যাঁ, এটা একটা অনেক বড় জায়গা যে বলে যে ও তোমাকে ফ্যামিলি মনে করছে, এই জন্য ও ওই ট্রাস্টটা তোমার কাছ থেকে পাচ্ছে বলে ও তোমার দিকে এভাবে তাকিয়ে আছে। তো এরকমই একটা জায়গা যে আমরা যাকে ভাবিই না যে এই মানুষগুলো মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে পারে, সেরকম ডাইভার্সিফাইড মানুষজন, যেমন পথশিশুর কথা বললাম, আমি আরো একটা জনগোষ্ঠীর কথা বলতে চাই, আসলে হিজড়া জনগোষ্ঠীর কথা বলতে চাই। হ্যাঁ, যারাও আসলে আমাদের সমাজের অংশ, কারণ মানসিক স্বাস্থ্যের তো আসলে সেবা দেবার তো আসলে কোনো ধরনের বিভেদ নেই যে আমাকে জাত বিভেদ করতে হবে। তো ওদের মধ্যে আমি দেখেছি যে একদম লিটারালি যদি বলি, ওরা টাকা তোলাটাকে বলে ছল্লা। তো ওই ওই ওরকম মানুষজনও এবং তাদের যারা গুরুস্থানীয় আছেন তারাও এই ব্যাপারটাতে অ্যাওয়্যার, এবং তারা বলছেন যে দিদি আসেন না একটু আমাদের সাথে সময় কাটিয়ে যান। এই সময় কাটিয়ে যাওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের বেসিক্যালি একটা ট্রেনিং তারা চায়, এবং তারা আর্ট করছে, তারা কথা বলছে, খোলাখুলি বলছে। এই জায়গাটা না, ওই যে ঘুরে ফিরে ওই জায়গাটাই আসলাম নুসরাত, যে আমি যতক্ষণ সচেতনতা দেখছি সমাজের আসলে বৈচিত্র্যময় নানান ধরনের যে শ্রেণী আছে আর স্ট্যাবলিশড যারা আছেন, তাদের মধ্যে আমার মনে হয় যে বৈচিত্র্যময় যারা আছেন তাদেরই সচেতনতা বেশি বাড়ছে আসলে। হ্যাঁ, তো এইটা একটা মজার ব্যাপার আমার কাছে মনে হয়েছে। অনেকে স্টিগমার জায়গাটাতে আসি, অনেকের কাছে এখন মনে হতে পারে যে আমি সমাজের এমন একটা শ্রেণীতে বিলং করি যে আমি আসলে কথা বলতে চাই না খোলাখুলি। ওই জায়গাটা যদি আরেকটু ওপেন করা যায়, সবাই যদি এগিয়ে আসেন, ওপেনলি বলেন যে এটা ট্যাবুর আন্ডারে পড়ে না, ভালো থাকাটা আমার জন্য, আমার চারিপাশটাকে ভালো রাখবার জন্য, তাহলে কিন্তু আমাদের কাজটা আরেকটু সহজ হয়ে যায়। দারুণ বলেছেন, সত্যি সত্যি ওপেননেসটা দরকার। আরেকটা জিনিস আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডেফিনেটলি আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, আপনিও একজন প্রফেশনাল, এবং আমরা যখন সেবা দিতে যাই আমরা সবসময় ওইটা খেয়াল করি এবং সকলকে বলিও যে যাদের প্রপারলি যারা প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা তাদের কাছ থেকে সেবা নেবেন, আদারওয়াইজ এই সেবাটা আপনার জন্য হয়তো হিতে বিপরীতও হতে পারে। এটা যেমন আমরা বলি, সেই জায়গাটিতে একটা বড় সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে আছে যে আমাদের মতো এই মানসিক স্বাস্থ্য সেবক সংখ্যাটি ভীষণ কম। একদম। তো এই যে 18 কোটি মানুষ, তারা আসলে সবাই যদি চাইতে শুরু করে তাহলে কি অবস্থা হবে। তো এখানটাতে এই যে প্রাথমিক সেবা, এই প্রাথমিক সেবা কি আসলে এই মানে যারা আমাদের মতো প্রফেশনাল আমাদের কাছে পর্যন্তই আসতে হবে, নাকি যে কেউই আসলে এই সেবার মানে দেওয়া এবং নেওয়া সেটার মধ্যে থাকতে পারে? থ্যাংক ইউ সো মাচ, ইটস সাচ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে প্রাথমিক সেবা সবচেয়ে মজার ব্যাপারটা হলো কি, এটা ট্রেনিংটা এতটাই সমর্থ যে একটা মানুষ নিজে তো জানবেই যে অন্যের জন্য কি করবে, সাথে সাথে সে এটাও শিখে ফেলবে নিজেকে কিভাবে ভালো রাখবে। আচ্ছা, হ্যাঁ, তো এটা না এক ধরনের সেলফ কেয়ার মেথডও বটে আমাদের। আমি যদি নিজেকে অ্যাপ্রোচ না করি, আমি যদি নিজের সাথে কথা না বলি, আমি যদি নিজেকে গাইডেন্স না দিই, আমিও তো আসলে ক্লুলেস হয়ে থাকবো। তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় ফার্স্ট এইড এমন একটা জিনিস যেটা আমার বাড়িতে যে আসছেন আমাকে কাজে সাহায্য করছেন তিনিও পাবেন, একজন বড় মাপের ডাক্তার তিনিও নিতে পারেন, এবং আসলে আমাদের সাথে অনেক সাইকোলজি সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারাও ট্রেনিং করেছেন। হ্যাঁ, কারণ তাদের স্পেসিফিক জানা, হ্যাঁ এইভাবে জানা, এমএইচএফ এর মডিউলে জানাটা খুব জরুরি। ওই যে বললাম যে একজন লয়ার গিয়েছেন, হ্যাঁ, এবং আমার মনে হয় কি আমরা অনেকে ট্রেনিং নেই। আমার একটা আফসোসের জায়গা আছে আসলে, যেটা নুসরাত বললেন যে সংখ্যাটা অনেক কম। ট্রেনিং কিন্তু আমি জানি যে এক মনিয়াপাই অনেককে করিয়েছেন, আমি নিজে অনেককে করিয়েছি, এবং সবাই যদি অ্যাক্টিভ থাকে না নুসরাত, সবাই যদি নিজে ভালো থাকা এবং চারিপাশটাকে ভালো রাখার এতটুকু হলেও দায়িত্ব নেয়, আমার মনে হয় যে আমরা আরো সুন্দর সমৃদ্ধ মানসিকভাবে
আনন্দে ভরপুর বাংলাদেশ পাবো। তার মানে আপনি বলতে চাইছেন যে যে কেউ মানসিক স্বাস্থ্যের এই একদম ফার্স্ট এইড প্রোভাইডার হতে পারেন, একদম যে কারোই পক্ষে এই প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব, একদম যেটা আসলে খুব ইম্পর্টেন্ট ইমিডিয়েট ক্রাইসিসের হুম, ক্ষেত্রে। সেখানে হয়তো ওই মোমেন্টে একজন সাইকোলজিস্টের পৌঁছানো সম্ভব না, একদম 100%। কিন্তু পাশে যিনি আছেন তিনি যদি অল্প কিছু টেকনিক্স জানেন হুম। তাহলেই কিন্তু তার পক্ষে ওই ইমিডিয়েট ক্রাইসিসটা ডিল করতে পারাটা সম্ভব। 100%। এবং আমি ট্রেনিং দিয়েছি, এরকম এক বাচ্চা আমাকে ফোন দিল ভূমিকম্পের সময়, হুট করে ফোন দিয়ে বললো, দিদি আমরা একটা ট্রেনিং এ আছি, সবাই খুব প্যানিক করছে, ওরা একদম গ্রাম থেকে এসছে, আমরা তো এত তলার উপরে আছি, আমরা তো নামতেও পারছি না, মানে কি করব বুঝতে পারছি না। তখন ও বললো যে এটা 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 ভাবছি, আমাকে তুমি কিছু বুদ্ধি দাও। আমি ওর সাথে আলোচনা করে ওদের অবস্থাটা বুঝে 2-3টা বুদ্ধি দিলাম, এবং তার সাথে আমার রিসেন্টলি আবার দেখা হয়েছে। সে সবার সামনে আমাকে থ্যাংক ইউ দিল, এবং সে বলল বিশ্বাস করে এই ট্রেনিংটা থাকার কারণে আমার নিজের মাথা ঠান্ডা ছিল, যার কারণে আমি ওদেরকে বলতে পারলাম যে প্যানিক না করে কি কি এমার্জেন্সি করণীয় সেটা করি, ব্রিদিংটা কন্ট্রোল করবার চেষ্টা করি, এবং মানে যতটুকু পারা যায় আসলে পজিটিভ থাকার চেষ্টা করি। যেহেতু হয়ে গেছে আচ্ছা। ব্যাপারটা এখন, হ্যাঁ হিউজ ব্যাপার, হিউজ ব্যাপার। ওখানে মোটামুটি 60 জনের মতো মানুষ মনে হয় ছিল। তাহলে ডেফিনেটলি তার মানে বলতে চাইছেন যে একজন যদি তার স্ট্রেস ম্যানেজ করতে পারে অ্যাবসলিউটলি এই ধরনের টেকনিক গুলো অবলম্বন করে, তার হ্যাঁ। পক্ষে আরো কয়েকজনেরটাও ম্যানেজ করে দেওয়া 100%, সম্ভব। 100%। দিস ইজ সাচ আ বিউটিফুল মডেল, যে অবশ্যই ইম্প্রোভাইজ করবার একটা ব্যাপার আছে, কারণ বই দেখে আপনিও শিখেছেন, আমিও শিখেছি অনেক কিছু, কিন্তু আমরা জানি যে আসলে যখনই আমাদের কাছে কেউ আসে না কেন, পরিবেশ পরিস্থিতি সামাজিক অবস্থান সবকিছু মিলিয়ে আসলে আমাদের ওটাকে ক্লাইমেটাইজ করতে হয়। তো এই জিনিসটা হয়তো বা সকলের পক্ষে মানে সম্ভব না হলেও যতটুকু পারে এমার্জেন্সি কেয়ার যেটা, সেটা তো পারছে, সেটা পারা সম্ভব। হ্যাঁ, তো ওইটুকু আসলে অনেকখানি সাহায্য করে। এক্স্যাক্টলি। যেমন কিছু সুইসাইডাল কেসের ব্যাপার আছে, Absolutely, হ্যাঁ। তাদের জন্য কিন্তু মানে যাদের খুব ইম্পালসিভ সুইসাইডের আইডিয়েশন হতে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বক্ষণ একজন প্রফেশনালের গাইডেন্সেও থাকা সম্ভব না, এবং প্রফেশনাল কিন্তু তাকে সর্বদা সেই সেবাটা প্রোভাইডও করতে পারে না। Absolutely, তো তার আশেপাশের মানুষজনের তো খুব ইম্পর্টেন্ট এই টেকনিক গুলো Absolutely. জেনে রাখা। absolutely, very good point. আমি আসলে আমার এক জুনিয়রের খুব আপনজন পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে প্লাস অ্যাডেড আরো কিছু জটিলতা থেকে আসলে ও চলে গেছে। তো তখন আমার একটা কথাই মনে হয়েছে, ওকে বলিনি কিন্তু আসলে আমার মনে হয়েছে যে যে কিছু ক্লুজ থাকে, হ্যাঁ, এবং তারা চেষ্টা করে, একটা লাস্ট ট্রাই থাকে। তো আসলে যাবার আগে বলেছিল আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। তো এটা হয়তো অনেক বড় একটা ক্লু ছিল যে ওকে একা ঘরে আসলে এই মুহূর্তে যেতে দেওয়াটা ঠিক না। তো এই ফার্স্ট এইড ট্রেনিংটা থাকলে ও হয়তো বা বুঝতে পারতো যে এই মোমেন্টে হয়তো ওকে আমার একা ছাড়াটা ঠিক হচ্ছে না। সেই অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনার অবশ্যই। পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবার জন্য। তো হ্যাঁ। আমরা আপনার কাছ থেকে আজকে যেটা জানলাম সেটি হচ্ছে যে কারোই পক্ষে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব। এই প্রাথমিক সেবা যে কেউ চাইলে শিখে নিতে পারেন, এবং সবাই যদি এই সেবা শিখে নিতে পারি আমরা, তাহলে আসলে যতটা স্কারসিটি আছে আমাদের মেন্টাল একদম। হেলথ প্রফেশনালের, সেই জায়গাটাও আমরা অনেকটা ফিল আপ করতে পারবো। দৌড়ে দৌড়েই যে সবসময় যেতে হবে এরকমটাও জরুরি হবে। একদম অনেক ধন্যবাদ আজকের আমাদের এই আলোচনায় আসবার জন্য এবং চমৎকার অবশ্যই। আলোচনা শেয়ার করার মেন্টাল হেলথ ফার্স্ট এইড আসলে হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের নাপা, এটাই আমি বলি। জন্য। একদম। সবকিছুতে যায়। অনেক সেই। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বেও আমাদের সঙ্গে থাকবেন সেই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।